নমস্কার বন্ধুরা, আমি জয়া। আপনাদের সকলকে কাহিনীওয়ালাতে স্বাগত জানাই। আজকের গল্প সুমন্ত আসলামের লেখা এখানে ওজন মাপা হয়। সুরেশ চণ্ডালের যে একটা ওজন মাপার মেশিন আছে, সেটা কি আপনারা জানেন? সম্ভবত জানেন না। জানে না সেটা অনেকেই। এই না জানাটা তেমন দোষের কিছু না। অর্থমন্ত্রী প্রকাশ করবেন না বলে শেয়ার বাজার কেলেঙ্কারির আসল হোতাদের নাম যেমন আমরা অনেকেই জানি না, কিংবা মন্ত্রী এমপিরা তাদের সম্পদের হিসাব দিলেও তাদের কী পরিমাণ সম্পদ আছে সেটা যেমন আমরা জানতে পারি না, তেমনি সুরেশ চণ্ডালের এই ক্ষুদ্র ব্যাপারটাও আমরা অনেকেই জানি না। তবে মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে যারা সকালে হাঁটতে আসেন, শরীরের সুগার কমাতে আসেন, চরের মতো হঠাৎ গজিয়ে ওঠা ভুঁড়ি কমাতে আসেন, তাদের অনেকেই জানেন। হাঁটতে হাঁটতে তারা খেয়াল করেন ছোটোখাটো একটা মানুষ ওজন মাপার একটা মেশিন নিয়ে চুপচাপ বসে থাকেন। সামনের দিকে যেই হেঁটে যান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। কখনো কখনো এক টুকরো কাপড় দিয়ে পরম মমতায় মুছতে থাকেন মেশিনটি প্রতিদিন। মানুষের ওজন মাপেন সুরেশ চণ্ডাল। রাস্তার ধারে বসে 2 টাকার বিনিময়ে সবার ওজন মাপলেও তার নিজের ওজন মাপেন না তিনি কখনো। অথচ তেমন জরুরি না হলেও ওজনটা মাপা দরকার। তার স্ত্রী অপলা চণ্ডাল প্রায় বলেন, খালি তো অন্যের ওজন মাইপা বেড়ান, নিজের শরীরের দিকে তাকায় আছেন একবার, শুকায় এত গোবরের ঘুঁটির মতো হইয়া গেছেন। কথাগুলো শুনে হাসেন সুরেশ, কিন্তু কোনো উত্তর দেন না। কেবল তার চেয়েও শুকিয়ে যাওয়া স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকেন। গাছের শুকনো ডালের মতো হাত দুটোতে ঘোলা হয়ে যাওয়া সাদাটে শাখা দেখেন। কপালে লেপ্টে থাকা লাল টকটকে সিঁদুর দেখেন। সুরেশ চণ্ডালের বাড়ি সিরাজগঞ্জে ছিল। আওয়ামী বিরোধীরা যেটাকে যমুনা ব্রিজ বলেন, আর আওয়ামী লীগেরা যেটাকে বলেন বঙ্গবন্ধু ব্রিজ, সেই ব্রিজটার পশ্চিম পাশে মাঝখানে যেখানে এখন রাস্তা হয়েছে, ব্রিজ কর্তৃপক্ষের টাকমাথার মতো মসৃণ পিচ ঢালা রাস্তা। ঝাঁঝা দুপুরে যে রাস্তাকে দূর থেকে টলটলে পানির মতো মনে হয়, সেখান থেকে অল্প অল্প ধোঁয়া উঠতে দেখা যায়। 4 হুইলারে চড়ে সেই ধোঁয়া পেরিয়ে যারা নিত্যদিন আসা যাওয়া করেন, তাদের অনেকেই জানেন না এই রাস্তার নিচে কত স্বপ্ন চাপা পড়ে আছে, কত ফসলের বীজ অঙ্কুরিত অবস্থায় পচে গেছে, কত দূর্বা ঘাস নীলচে ফুল ফোটানোর জায়গায় হারিয়েছে। দীর্ঘশ্বাস লুকিয়ে আছে রাস্তার প্রতিটি পাথরে, শক্ত হয়ে যাওয়া পিচের গায়ে। এই জায়গাটা অবশ্য সুরেশ চণ্ডালের নিজের ছিল না, তার এক পিস্তুত ভাইয়ের। থাকতে দিয়েছিল তাকে। ব্রিজের জন্য জমি অধিগ্রহণ করার সময় পিস্তুত ভাই ব্রিজ কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা নিয়ে চলে যায় অন্য জায়গায়, আর সুরেশ চলে আসেন মুচিপাড়ায়। সিরাজগঞ্জ শহরের পশ্চিম পাশে জুবলিবাগান এলাকায় একটা মুচিপাড়া ছিল। 6-7টা পরিবার থাকতো। হরিয়া মুচি নামে তার একটা বন্ধু থাকতো সেই পাড়ায়, ঠাঁই দিয়েছিল তাকে সেখানে। সিরাজগঞ্জ শহরে অনেকগুলো চৌধুরী পরিবার আছে। তাদের একজন আফাত চৌধুরী। 2.5 তলা একটা বিল্ডিং তৈরি ছিল তার সেই মুচিপাড়ার পাশে। ব্রিটিশ আমলের সেই বিল্ডিংটাতে কেউ থাকতো না, ভাঙাও হতো না সেটা। অথচ আশপাশের অনেকেই আধা পাকা বাড়ি কংক্রিটের 6 তলা হয়ে গেছে অনেক দিন। অলৌকিক কারণে কেবল সেটা হতো না, কিন্তু মুচিপাড়ার জায়গাটা একটু একটু করে ছোট হতে থাকে, আর আফাত চৌধুরীর জায়গাটা বড় হতে থাকে, এবং এক সময় মুচিপাড়াটা বিলীন হয়ে যায়, সঙ্গে সেই 2.5 তলা বিল্ডিংটাও। তারপর ঈদের চাঁদের মতো সবাই একদিন উৎসুক হয়ে দেখে
সমস্ত এলাকাটা নাগরিক হয়ে উঠেছে। কোদালের কোপে বিদীর্ণ হচ্ছে মাটির বুক, মাটি পোড়ানো লালচে ইটের মস্ত মস্ত স্তূপ, লোহার রডের হঠাৎ হঠাৎ ঝনঝনানিতে চমকে উঠেছে চারপাশ, সিমেন্টের সারি সারি ধূসর বস্তা, আর তা থেকে নির্গত গুঁড়াতে ভারী হচ্ছে বাতাস। রূপলি বালিতে চিকচিক করছে ভেজা ভেজা জমিন। খুটখুট শব্দ শুনতে শুনতে স্থানীয় বাসিন্দারা মাথা উঁচু করে তাকান একদিন, একতলা দোতলা পেরিয়ে তিনতলা, আরও কিছুদিন পর চারতলা, পাঁচতলা, ছয়তলা। আলোর ঝলকানিতে ভরে যায় আরও কিছুদিন পর। বিপণনের নতুন পসরা সাজিয়ে অপেক্ষা করতে থাকে বিপণনকারীরা। সেই সব বিপণন করার জন্য প্রতিদিন ভিড় জমতে থাকে সেখানে। ক্রমে ক্রমে অনেক ভিড় হয়, হাজার হাজার মানুষের পায়ের উড়ন্ত ধুলোর মতো। সুরেশচন্ডালও উড়ে যান একদিন। বানিয়াচক পেরিয়ে টঙ্গীর ফুটপাত, সেখান থেকে মিরপুরের গুদারাঘাট হয়ে সুরেশচন্ডাল এখন রূপনগরের ঝিল বস্তির বাসিন্দা। সরকারি ঝিলের ওপর বাঁশের মাচা বানিয়ে ঘর তোলা মমতাজ মুন্সির 7 ফুট বাই 8 ফুট ঘরে তার নিত্য আবাস। সুরেশচন্ডাল শুনেছিলেন ঢাকায় নাকি টাকা ওড়ে, আকাশ বাতাসে উড়ে বেড়ায়। সিরাজগঞ্জ টুটুঙ্গি বাসস্ট্যান্ডে নেমে তাই প্রথম তিনি তাকিয়েছিলেন আকাশের দিকে। অনেকক্ষণ তাকিয়েছিলেন। ধোঁয়ার মতো চারপাশ, আকাশ ভেদ করা দালান ছাড়া তেমন কিছুই চোখে পড়েনি তার। আর গিজগিজ করা মানুষ, এত মানুষ খাবার পায় কোথায়? কয়েকটা দিন শুধু এ কথাটাই ঘুরছিল তার মাথায়। টঙ্গীর ঢালে বসে অপলাচণ্ডাল কিছুটা খেদ নিয়ে বললেন, আপনি আমারে এ কোন হানে নিয়ে আইলেন? সুরেশচন্ডাল জবাব দেন না। হাত বাড়িয়ে স্ত্রীর কাছ থেকে কাপড়ের পুডলিটা নিয়ে খুলতে থাকেন। খুলতে খুলতে আপন মনে শুকনো ছিঁড়ে বের করে মুখে দিতে থাকেন। অবাক চোখে মানুষ দেখেন, কত মানুষ। টঙ্গীর সরকারি স্কুলের বারান্দাটা বেশ বড়। ঘুরতে ঘুরতে সেই বারান্দায় বসে এই প্রথম দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লেন সুরেশ। কিছু একটা তো করতে হবে। কি করবেন তিনি? কে তাকে কাজ দেবে? বাপদাদা মরা পোড়াতেন, প্রথম প্রথম তিনিও তো পোড়াতেন। যমুনা নদীর পাশে ঘুরোকার শ্মশানে শেষ মরা পোড়ানোর কথা তার এখনো মনে আছে। নিত্যানন্দ ভৌমিকের লাশ ছিল সেটা। বড় ভালো মানুষ ছিলেন, বিপত্নিক মানুষ। নিজের সব অর্থ সম্পত্তি দিয়ে অন্যের উপকার করে বেড়াতেন। কোনো ধর্ম মানতেন না। তার কাছে মসজিদ মন্দির একই, স্রষ্টাকে ডাকার নিভৃত স্থান। তার কাছে মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। আর সেই মানুষটাকেই কিনা বুকে ছুরি বসিয়ে মেরে ফেলল। সমস্ত সম্পত্তি দান করতে চেয়েছিলেন একটা প্রার্থনা কেন্দ্র বানানোর জন্য, যেখানে বসে সবাই স্রষ্টাকে ডাকবে, মানুষের কল্যাণের কথা চিন্তা করবে। নিকটাত্মীয়দের কেউ সেটা মেনে নিতে না পেরে সব কিছু নিজের করে পাওয়ার জন্য সম্পত্তি হাতছাড়া হওয়ার আগেই তাই মৃত্যু পর্ব। মানবিকতার চরম স্খলন, মনুষ্যত্বের নির্লজ্জ পতন। সারা শরীরের ওপর শুকনো কাঠ রেখে তাতে সামান্য ঘি ঢেলে মুখাগ্নি করার কিছুক্ষণ পর ঘৃতাহুতি ছেড়ে নিত্যবাবু হঠাৎ উঠে বসলেন। দাউ দাউ করে আগুন জ্বলছে, শরীরের গিঁট ভাঙার পটপট শব্দ হচ্ছে। তবুও তিনি বসে আছেন স্থির হয়ে, দৃঢ় মেরুদণ্ডে। সবার চোখে এক ধরনের আতঙ্ক ভর করে। মোটা একটা বাঁশ এনে তারা নিত্যবাবুকে ঠেসে ধরেন দ্রুত, চেপে রাখেন অনেকক্ষণ আগুনের ভেতর। সুরেশচন্ডাল এসবের কিছুই বুঝতে পারেন না, কেবল ভাবতে থাকেন লাশ কিভাবে উঠে বসে, কিভাবে আগুন ঠেলে চেতনাহীন একটা শরীর জেগে ওঠে। তবে কি নিত্যবাবু তার পুণ্যের জোরে জেগে উঠেছিলেন? শেষবারের মতো মায়ার দুনিয়াটাকে দেখতে চেয়েছিলেন।
কিংবা মানুষের সব নীচতাকে প্রশমিত করার জন্য কিছু বলতে চেয়েছিলেন? হে মানুষ, তুমি যতই বড় হও, যত প্রতিপত্তিই তোমার থাকুক না কেন, সব ক্ষমতা, সব অহংকার বিলীন করে তোমাকে একদিন এভাবেই আসতে হবে। সুরেশ চণ্ডাল এরপর আর কখনো মোড়া পোড়াতে যাননি। টঙ্গীর আশেপাশে অনেক সবজি চাষ হয়। অনেকেই সেগুলো কিনে এনে মূল রাস্তার পাশে বসেন। বিক্রি করে ভালোই লাভ হয়। সুরেশেরও হতো। ভালোই কেটে যাচ্ছিল দিন। সারাদিন সবজি বিক্রি করে আর ওর কাজ করে দেয়। রাতে সরকারি স্কুলের খোলা বারান্দায় খোলা বাতাসে ঘুম, পরিশ্রমী ঘুম। এক রাতে এভাবে ঘুমিয়েছিলেন তারা। সারাদিনের ক্লান্তি আর অবসাদের ঘুম। মাঝরাতে ঘুম ভেঙে যায় হঠাৎ। নেশার সব গন্ধই সুরেশের চেনা। তিনি নিজেও তো কম নেশা করেননি। মরা পোড়ানোর আগে তো বটেই, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত। অনেকে মিলে আনন্দে, হতাশায়, অভ্যাসে। তার নাক পায় নেশার গন্ধ। একটু পর তার চোখ দেখতে পায় তিনজন সমুক্ত পুরুষকে। ঢুলতে ঢুলতে তারা বইয়ের পাশে এসে থামে। পাশে রাখা সবজির ঝাঁকা বয়ে আনার বাঁশের লাঠিটা হাতে নেয় সুরেশ। আধো আলো আধো অন্ধকারে তাদের নেশাগ্রস্ত চোখ সুরেশের চোখ দুটোকে দেখে। সেখানে হঠাৎ সরলতার মাঝে ভ্রুকুঞ্চন। কেঁপে কেঁপে ওঠা চোখের পাপড়িগুলো হঠাৎ স্থির। চোখের সাদা অংশটা কেমন যেন রক্তাভ। লাঠি চেপে ধরা নির্মেদ হাতের রক্তনালীগুলো কেমন ফুলে উঠেছে। শরীরটাও টনটনে, যেন আক্রমণের তুমুল প্রস্তুতি। নেশার জায়গায় আতঙ্ক এসে ছায়া ফেলে তাদের মনে। ঢুলতে ঢুলতে যেমন এসেছিল তেমনি চলে যায় তারা। বাকি রাত আর ঘুম হয় না সুরেশের। খাবারের সন্ধান পেলে শেয়াল যেমন বারবার আসে, নষ্ট পুরুষরাও তেমনি লোভ লালসায় হানা দেয় বারবার। পরদিন সকালে উঠেই দুটো পাতিল, দুটো থালা, একটা গেলাস আর একটা চামচের সংসার নিয়ে তারা চলে আসেন মিরপুরের গুদারাঘাটে। সবজি বিক্রি সূত্রে একজনের সঙ্গে পরিচয় হয়েছিল। গুদারাঘাটের একটা বস্তির খুপড়িতে ওঠার ব্যবস্থা করে সে। তারপর ব্যবসা আগেরটাই। মিরপুর বাঁধের পাশে বিরুলিয়া গ্রাম। সবুজ সবজিতে ভরে থাকে সেটা সব ঋতুতেই। কিনে এনে বিক্রি করলে বেশ লাভ। আবার সবজি বিক্রেতা হয়ে ওঠেন সুরেশ। সিরাজগঞ্জের আফাত চৌধুরী ছড়িয়ে আছে সারা দেশে ভিন্ন নামে। কারো নাম কামাল তরফদার, কারো নাম ইলিয়াস মুন্সি, কেউ আবার ইসলামুল হক। সুরেশের খুপড়ি ঘরের বস্তির জায়গাটা হঠাৎ একদিন হয়ে যায় এক ক্ষমতাবানের। আধা পাকা অনেক ঘর তুলে সেটা হয়ে ওঠে সেমি মার্কেট, যার মেঝে সিমেন্টের, দরজাগুলো ভালো কাঠের। মানুষের পরিবর্তে সেখানে ঠাঁই হয় চাল, ডাল, আলু, পেঁয়াজ, বিস্কুট, চানাচুরের। মানুষের চেয়ে পণ্য এখন দামি, পণ্য এখন শক্তিময়। জগতে দামি আর শক্তিময়রাই টিকে থাকে। নদীর অদামি জলের মতো ভেসে যান তাই সুরেশরা ভাসতে ভাসতে থেমে যায় রূপনগরে, মমতাজ মুন্সির বস্তিতে। রূপনগরে অনেক বেওয়ারিশ কুকুর বাস করে। সুরেশ বেশ কয়েকদিন তার খুপড়ি থেকে বের হয়ে বড় রাস্তার পাশে বসে থাকেন আর কুকুরগুলো দেখেন। তার তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে ওই রকম কুকুর হতে ইচ্ছে করে। সংসার নেই, চাল ডাল কেনার প্রয়োজনীয়তা নেই, ঘুমানোর জন্য মাথার উপর আবরণের আবশ্যকতাও নেই। রাস্তার পাশে বসে থাকতে থাকতে সুরেশ একদিন তমিজের পাশে বসেন। তমিজের কলা বেচা দেখেন। এরপর আস্তে আস্তে জেনে যান এ কলাগুলো পাওয়া যায় সদরঘাটে। সেখান থেকে কাঁচা এনে একটা ওষুধ ছিটিয়ে পাকানো হয়। এরপর জনগণকে খাওয়ানোর জন্য বাজারে আনা হয় ছুরিতে করে। সাতঘাটের পানি খাওয়া সুরেশ একদিন সদরঘাটে যান। কয়েকদিন পর তিনি হয়ে ওঠেন পুরো কলা ব্যবসায়ী। লাভ হয় প্রচুর। প্রতিদিন রাতে কলা বেচেন,
খুপড়ি ঘরের কোনায় বসে টাকা গোনেন রাতে। চিকচিক করে ওঠে তার চোখের ভেতর, বুক লাফাতে থাকে আনন্দে। ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দের আতিশয্যে ভেসে যান তিনি একদিন। বউকে নিয়ে সিনেমা দেখতে যান পূরবী হলে। সিনেমা দেখা শেষে একসঙ্গে এক প্লেটে চটপটি খান। এরপর দুটো সোনালি রঙের চুড়ি, এক পাতা টিপ আর একটা গোল আয়নাও কিনে দেন বউকে। আয়নাটা ঘরের বেড়ায় সঙ্গে বাঁধতে হবে, তার জন্য এক টুকরো নাইলনের দড়িও কেনেন তিনি। কিন্তু নিজের ঘরের কাছে আসার আগেই সুরেশ জেনে যান সমস্ত বস্তিটা পুড়ে গেছে। পুড়ে গেছে তার ঘর, পুড়ে গেছে ঘরের কোনায় লুকানো তার সম্পদ, পুড়ে গেছে তার স্বপ্ন, স্বপ্নের ডালপালা, পুড়ে গেছে তার অনাগত সন্তানের জন্য শখ করে কেনা ছোট্ট খেলনাগুলো। মাথাটা ঘুরে ওঠে তার, ঘুরে পড়ে যায় সমস্ত পৃথিবী। পাশ ফিরে না তাকিয়ে হাত বাড়ান বইয়ের দিকে, কিন্তু স্পর্শ পান না তার। ঝট করে ঘুরে দাঁড়ান তিনি। মাটিতে শুয়ে আছে বউ চেতনাহীন। লেপ্টে পড়া শাড়ির আঁচলটা পতপত করে উড়ছে বাতাসে। সুরেশ চণ্ডাল আবার বসে থাকেন রাস্তায়। কুকুর দেখেন, মানুষ দেখেন, মানুষের শখ দেখেন, হরেক রকমভাবে বেঁচে থাকার শখ। বসে থাকতে থাকতে আর ভালো লাগে না তার, তবুও বসে থাকেন। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি আর হাঁটবেন না। জীবনে অনেক হেঁটেছেন, পেটের জন্য হেঁটেছেন, জীবিকার জন্য হেঁটেছেন, জীবনের জন্য হেঁটেছেন। কই, কোনো কিছুই তো হলো না। সুতরাং আর কোনো হাঁটা নয়, কেবল বসে থাকা, বসে বসে অন্যকে দেখা, অন্যের বেঁচে থাকার স্বাদ দেখা। এভাবেই একদিন টুক করে শেষ হয়ে যাবে সব কিছু। যাক, কিছু বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে হঠাৎ হঠাৎ। কেউ একজন আসছে, তাদের অন্ধকার ঘরে আলো জ্বালাতে আসছে। বড় মায়া হয়, বড় পরাণ পড়ে, বড় আয়েসি হয়ে ওঠে মন। কে যেন একদিন বুদ্ধি দেয় সুরেশকে, বসেই যেহেতু থাকতে হচ্ছে ইচ্ছে করে, তাহলে ওজন মাপার একটা মেশিন নিয়ে বসলেই তো হয়। বসে থাকাও যাবে, অন্যের ওজন মেপে দুই এক পয়সা কামাইও করা যাবে। কথাটা মনে ধরে তার। পোয়াতি বউটা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়, আর তিনি কিনা হাত পা গুটিয়ে বসে আছেন। ধার দেনা করে অবশেষে একটা ওজন মাপার মেশিন কিনে ফেলেন সুরেশ। সুরেশ চণ্ডাল, যিনি একদিন মানুষ পোড়াতেন, এখন ওজন মাপেন। রূপনগরের মূল রাস্তা, চিড়িয়াখানার পশ্চিম কোণা, বেনারসি পল্লীর মোড় পেরিয়ে এখন ইনডোর স্টেডিয়ামের ফুটপাতে। সেই ভোর রাত থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ভালোই চলে যাচ্ছিল। স্ত্রীর অন্যের বাসায় কাজ করা আর তার ওজন মাপার যন্ত্র নিয়ে বসা, ভালোই চলে যাচ্ছে জীবন, জীবনের সূত্র। একদিন সকালে সুরেশ দেখেন তার নিজের বাসার জায়গায় পাশে আরও একজন এসে বসেছে। লোকটার ছোট কাঁচের যন্ত্রটার পাশে লেখা, এখানে ডিজিটাল মেশিনে ওজন মাপা হয়। সেদিন রোজগার অর্ধেকের চেয়েও কমে যায় তার। মন খারাপ করে বাসায় ফেরেন তিনি। কিন্তু স্ত্রীর মুখটা দেখেই চোখ দুটো নেচে ওঠে তার, হেসে ওঠে বুকের ভেতরটা। কি সুন্দর লাগছে অপলাকে, দেবীর মতো। তার কপালের সিঁদুরটা কি সুন্দর মানিয়েছে তাকে। বাচ্চা পেটে এলে কি মেয়েরা এই রকম সুন্দর হয়ে ওঠে? সুরেশ জানেন না। এগিয়ে গিয়ে পরম মমতায় স্ত্রীর একটা হাত তুলে নেন নিজের হাতে, আরেকটা হাত রাখেন ফুলে ওঠা পেটে। একটু কাছে টেনে জড়িয়েও ধরেন কিছুক্ষণ। অপলা টের পান গরম এক টুকরো জল পড়ল তার পিঠে। তিনি বুঝে যান তার স্বামী কাঁদছে, সুখ দুঃখের মিশ্রণে কাঁদছেন। মাঝে মধ্যে মেশিন নিয়ে বাইরে যেতে ইচ্ছে করে না সুরেশের। বসে থাকতে ইচ্ছে করে সারাক্ষণ স্ত্রীর পাশে, তার আঁচল ঘেঁষে। তবুও তাকে যেতে হয় জীবনের তাগিদে, বেঁচে থাকার তাড়নায়। বেশ কিছুক্ষণ ধরে বসে আছেন সুরেশ। এখনও বউনি হয়নি তার। ডিজিটাল মেশিনওয়ালা
অবশ্য 3 জনের ওজন মেপেছেন। তার মধ্যে 2 জন তার পরিচিত, যারা আগে তার মেশিনে ওজন মাপত। বিষণ্ণতায় ছেয়ে যায় মন, কষ্টও হয় বেশ। দুপুরের আগে বেশ ঘুম এসে যায় তার। বসে বসে একটু ঘুমিয়েও নেন। হঠাৎ ঘুম ভেঙে যায়। ওপাশ থেকে একটা মিছিল আসছে, ইচ্ছে মতো তারা গাড়িও ভাঙছে। সামনে যেটা পাচ্ছে সেটাই ভাঙছে। কোনো জলাশয় ভরাট করা আবাসনের একটা ট্রাক আসে ওপাশ থেকে, তার উপর বোঝায় মাটি। মিছিলের হাত থেকে বাঁচতে সেটা হঠাৎ ঘুরিয়ে দেয়, ফুটপাতে উঠে পড়ে ট্রাকটি। সামনে তাকানো ট্রাক ড্রাইভার, পাশে বসা সুরেশ আর তার ওজন মাপার যন্ত্র মাড়িয়ে থেমে যায় সামনের একটা দেওয়ালে। মানুষ প্রতিনিয়ত যন্ত্র হয়ে যাচ্ছে, যন্ত্র হয়তো কোনো একদিন মানুষ হতে ইচ্ছে করে। তারও হয়তো ওজন মাপার স্বাদ জাগে। স্থির হয়ে আছেন সুরেশ, স্থির হয়ে আছে তার মেশিনটাও। উভয়েরই আর কোনোদিন এই স্থিরতা কাটবে না, আর কোনোদিন মানুষের ওজন মাপার জন্য প্রতীক্ষা করতে হবে না। ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে হলো ধুমধামের সঙ্গে। সমস্ত গণমাধ্যমের উৎসাহ উদ্দীপনার সঙ্গে সেই খবর প্রচার করেছে। নিজেদের সবচেয়ে বড় শত্রু মনে করা ওসামা বিন লাদেনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। সারা পৃথিবীর সব সংবাদপত্রের সম্পাদক মহোদয়েরা সেটা লাল অক্ষরে 160, 180, কেউ কেউ 220, 240 পয়েন্টে প্রথম পাতায় ছেপেছেন। সীতেশ রঞ্জন দেশের তত্ত্বাবধানে পরিচালিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবাশ্রমের এক অজগর দম্পতি ডিম দিয়েছে। সেই ডিমে তা দেওয়া কুলি পাকানো সাপের ছবিও ছাপা হয়েছে খুব গুরুত্ব দিয়ে, বক্স করে। অনেক খবরই ছাপা হয় পত্রিকায়, প্রাণীর, গাছের, মানুষের, কিন্তু মানুষ হিসেবে পৃথিবীতে আসা সুরেশ তার মানুষ পরিচয়ের মর্যাদা পান না কারুর কাছে, কারুর কাছ থেকেই, না স্রষ্টার কাছ থেকে, না মানুষের কাছ থেকে। হয়তো তাই কোনো ভিজুয়াল গণমাধ্যমে কয়েক সেকেন্ড ফুটেজ ভিজুয়ালাইজড হবে না তার মরদেহের। প্রথম পাতা, শেষ পাতা দূরে থাক, মাঝের পাতার কোনো সিঙ্গেল কলমেও প্রকাশিত হবে না তার মৃত্যু সংবাদ। আর জাত অজাত, ধর্মীয় বিভেদের বেড়াজালে পড়ে থাকবে অবহেলায়। সৎকার করতে আসবে না মানুষের সেবক, দাবি করা কোনো প্রতিষ্ঠান। কোনো মানুষও ছুঁয়ে দেখবে না আইনের ফাঁদে পড়ার ভয়ে। চ্যাপ্টা হয়ে যাওয়া ওজন মাপার মেশিনের ওপর চ্যাপ্টা হয়ে থাকেন সুরেশ অনেকক্ষণ, রক্তগুলো শুকিয়ে কালচে হওয়া পর্যন্ত, শরীর থেকে পচনের গন্ধ বের না হওয়া পর্যন্ত। খুব যত্ন করে তরকারি রাঁধলেন অপলা। অপলা চণ্ডাল, ডালের বড়ি ভেজানো বেগুনের সালুন তার স্বামীর দারুণ পছন্দ। অনেক দিন ধরে খেতে চেয়েছেন এই সালুনটা, তিনি বেশ ভালো রাঁধতেন। পেটটা বেশ বড় হয়ে ওঠে। হঠাৎ হঠাৎ পা দিয়ে গুঁতোও দেয় ভেতরের দুষ্টুটা। কষ্ট হচ্ছে তার, তবুও তিনি সালুন রাঁধতে থাকেন আর অপেক্ষা করতে থাকেন, এই তো তার স্বামী এলো বলে, এই তো অস্থির গলায় বলল বলে, কই গো, 1 গেলাস ঠান্ডা পানি দাও তো, বুকের ভেতরটা জ্বলতাছে।